আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ক্লাসে দ্বিপদী বিস্তৃতি সাধারণ পদ নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা দেখেছি যে সাধারণ পদ দিয়ে আমরা কি করতে পারি। আমরা গত ক্লাসে দেখেছি যে সাধারণ পদের সাহায্য নিয়ে আমরা নির্দিষ্ট পদ নির্ণয় করতে পারি। কেমন? যেমন বললো যে 6 নম্বর পদ বের করো, 11তম পদ বের করো। তাহলে এই কাজটা আমরা সাধারণ পদের সাহায্য নিয়ে করতে পারি। আচ্ছা, আর কি বের করেছিলাম? আমরা সহগ নির্ণয় করতে পারি। ওকে, আজকে দেখব যে আর কি করা যায় এই সাধারণ পদের সাহায্য নিয়ে। আচ্ছা, আমরা আবার একটু খেয়াল করি। আমার এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, বায়োনোমিয়াল এক্সপানশন এটা। আচ্ছা, তার সাধারণ পদকে আমরা কি বলি? r+1তম পদকে সাধারণ পদ বলা হয়। সেটা কি ছিল? NCR, a⁻n−r x⁻r। এর উপর পাওয়ার কি হয়? এই দুইটা সংখ্যার বিয়োগফল। আর x এর উপর পাওয়ার কি হয়? এর নিচের সংখ্যাটা। ওকে, তাহলে প্রত্যেকটা টার্মসে কি থাকে? a এবং x থাকে। তাহলে a এবং x এর পাওয়ারের যোগফল কি হয়? a পাওয়ারের সমান হয়। এই বিষয়গুলো আমরা জানি। ওকে, তাহলে এখন দেখব যে এটাকে বলা হচ্ছে সাধারণ পদ। এই সাধারণ পদের সাহায্য নিয়ে আর কি কাজ করতে পারি আমরা আজকে বাকিগুলো দেখব। আচ্ছা, দেখি প্রথমে এই এক্সাম্পলটা খেয়াল করা যাক। এটা একটা দ্বিপদী বিস্তৃতি। এটাকে আমি বিস্তৃতি করে এভাবে লিখতাম, x - 1/x হোল স্কয়ার সমান কত? a স্কয়ার - 2ab + b স্কয়ার। করলে এটা এভাবে হচ্ছে। তাহলে এখানে পাওয়ার কত? 2। পদ কয়টা? 3টা পদ। আচ্ছা, এই 3টা পদের মধ্যে একটা পদ হচ্ছে ব্যতিক্রম। কেন? অন্য দুইটা থেকে কেন ব্যতিক্রম? ভালো করে খেয়াল করুন। প্রথম আর শেষের পদে x অর্থাৎ চলক আছে, কিন্তু মাঝখানের পদ যেটা সেখানে চলক নেই। তার মানে কি? x অ্যাবসেন্ট এখানে। তাহলে এই পদটার নাম হচ্ছে x বর্জিত পদ। তার মানে কি দেখলাম? দেখা যাচ্ছে কোনো বিস্তৃতিতে তোমার চলক অ্যাবসেন্ট থাকে। তাহলে এটা কয় নাম্বার পদে হচ্ছে? এটা 2 নাম্বার পদে। আচ্ছা, চলক অ্যাবসেন্ট থাকা মানে কি আসলে? চলক অ্যাবসেন্ট থাকা মানে হচ্ছে, দেখো তো, এখানে x ছিল, এই x এর পাওয়ারটা হচ্ছে 0। আমরা জানি কোন একটা সংখ্যার উপর পাওয়ার যখন 0 হয় তখন তার রেজাল্ট 1 হয়। তার মানে এখানে চলক নেই মানে হচ্ছে ওই চলকের পাওয়ারটা হচ্ছে 0। ওকে, আচ্ছা, আর খেয়াল করো তো, x বর্জিত পদ মানে কি? পুরো সংখ্যাটা একটা ধ্রুবক। তাহলে কি আমরা দেখছি কোনো বিস্তৃতিতে কি দেখা যাবে? চলক অ্যাবসেন্ট থাকবে। তো যে পদটা অ্যাবসেন্ট থাকে সেটাকে আমরা x বর্জিত পদ বলি, অথবা x মুক্ত পদ বলি, অথবা কি বলি? ওই পদটাকে আমরা ধ্রুবক বলি। আজকে আমার কাজ হচ্ছে যে এই সাধারণ পদের সাহায্য নিয়ে আমরা কোন একটা বিস্তৃতি কি বের করতে পারি? x বর্জিত পদ নির্ণয় করতে পারি, যদি সেখানে x বর্জিত পদ থাকে। আমরা সেই অঙ্কগুলো আজকে করব। আচ্ছা, দেখি প্রথমে অঙ্কটা খেয়াল করা যাক। বলা হচ্ছে এই বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করো। আমি জানি না কয় নাম্বার পদ x বর্জিত, সেটা আমি জানি না। আমি ভুল ধরে নিলাম যে r+1তম পদ হচ্ছে x বর্জিত পদ। তো x বর্জিত পদ হওয়া মানে কি? x এর পাওয়ার কি হওয়া? 0 হওয়া। অর্থাৎ আমার r+1তম পদে যে পদ থাকবে সেখানে x এর পাওয়ারটা 0 হবে। হলো? আচ্ছা, তাহলে আমরা সাধারণ পদ বের করতে পারি। সাধারণ পদ কোন বিস্তৃতির জন্য করছে? এই বিস্তৃতির জন্য। এই বিস্তৃতি n মানে কত? 10। তাহলে দেখো NCR, a মানে হচ্ছে প্রথম পদ। এখানে প্রথম পদ কত? 2x। তার উপর পাওয়ার কি হয়? এই দুইটা সংখ্যার বিয়োগফল 10 - r। দ্বিতীয় পদ কত? 1/6x। তার উপর পাওয়ার কি হয়? নিচের এই সংখ্যাটা লিখলাম। এখন আমরা কি করব? এখন আমরা আমরা ধ্রুবক আলাদা করব, চলককে আলাদা করব। আচ্ছা, এখানে ধ্রুবক কত? 2। তার উপর পাওয়ার কত? 10 - r। এটা আলাদা করলাম। x উপর পাওয়ার কত? 10 - r। আর এখানে x উপর পাওয়ার কত? উপরে আছে r, x এর যেহেতু নিচে, তাহলে x কে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই পাওয়ার এবং এই পাওয়ার দেখো গুণ অবস্থায় তারা যোগ হলো 10 - r, আর এখানে হচ্ছে -r। এটা লেখা যায়। আর এখানে কত? 6, এই 6 কে আলাদা করলাম। তাহলে খেয়াল করো, -r - r মানে -2r। এই 6 কে আমরা দুইটি অংশ ভাগ করতে পারি, 3 × 2 লিখতে পারি। তাহলে 3 এর উপর পাওয়ার হচ্ছে r, তাহলে এভাবে লিখতে পারি। আর 2 এর উপর পাওয়ার হচ্ছে r। 2 কে যখন আমরা, তাহলে দেখো এখানে পাওয়ার হচ্ছে 10 - r, আর 2 এর এখানে নিচে পাওয়ার হচ্ছে, উপরে পাওয়ার হচ্ছে r। একসাথে লিখতে কি হয়? 10 - r - r মানে 10 - 2r।
হলো। আমরা কি বলেছি, আমরা বলেছি r প্লাস 1তম পদ x বর্জিত, তার মানে এই পদটা হচ্ছে আমার x বর্জিত পদ। তাহলে এটা x বর্জিত পদ হওয়ার জন্য কি হতে হবে, আমার এই পাওয়ারটা কি হতে হবে, শূন্য হতে হবে। তার মানে কি tan - 2r সমান আমার কি হতে হবে 0, r মানে কত 5। তাহলে আমি পেয়ে গেলাম আমার কয় নাম্বার পদ, তাহলে x বর্জিত পদ হচ্ছে 6 নাম্বার পদ। এখন আমাকে কি বলা হচ্ছে, ওই পদের মান নির্ণয় করো। তাহলে এই x বর্জিত পদের মান হচ্ছে আমার এটা। এখন আমরা r এর মান জানি, r এর মান কত, r এর মান হচ্ছে 5। তাহলে এখানে r এর মান বসিয়ে দাও, তারপর বাকিটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি হয় 28/27। তাহলে এভাবে করে কি করতে হয়, x বর্জিত পদের মান নির্ণয় করতে হয়। কাকে ব্যবহার করে, সাধারণ পদকে ব্যবহার করে। ওকে, আচ্ছা আমরা আরো কয়েকটা অঙ্ক করব। এই অঙ্কটা খেয়াল করি, বলা হচ্ছে সবগুলো অঙ্ক একই হবে। এই বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করো। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে পদ কয়টা, 3টা। এখানে কি আদৌ কি 3টা পদ, আগে আমাকে দেখতে হবে এখানে এটাকে ফর্মুলেট করা যায় কিনা, সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা সেটাকে খেয়াল করতে হবে। আমি দেখলাম এটাকে আমি a - b হোল স্কয়ার সূত্র করতে পারি, a স্কয়ার - 2ab + b স্কয়ার, তার মানে a - b হোল স্কয়ার। তাহলে পাওয়ারে গুণ হচ্ছে 6 × 12, তাহলে এত সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এখন দেখো তো এখানে 2টা পদ, এই 2টা পদ, তাহলে এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তাহলে আমাকে কি বলা হচ্ছে, এই বিস্তৃতির x বর্জিত পদের মান নির্ণয় করতে হবে। ঠিক আগের মতো আমি ধরে নিলাম যে r + 1তম পদ হচ্ছে x বর্জিত পদ। তাহলে x বর্জিত পদ হওয়া মানে কি, x এর পাওয়ার কি হওয়া, শূন্য হওয়া। তাহলে সেটা কয় নম্বর পদে বিদ্যমান, r + 1তম পদে। ওকে, তাহলে এই বিস্তৃতির জন্য আমরা r + 1তম পদ বের করি। তাহলে এই বিস্তৃতি n মানে কত, tan cr, প্রথম পদ কত x, তারপর কি হয় এই দুটো সংখ্যার বিয়োগফল লিখতাম। দ্বিতীয় পদ কত -1/x, তার উপর পাওয়ার কি হয় এই নিচের এই সংখ্যাটা করলাম। চলক এবং সহগ ধ্রুবককে আলাদা করি। এখন চলক কত x, তার উপর পাওয়ার কত 12 - r, এখানে x এর উপর পাওয়ার কত r। তাহলে ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে দেখো 12 - r মানে -2r হয়ে গেল। আর এখানে এই -1কে আমরা আলাদা করলাম, তার উপর পাওয়ার কত r। তাহলে আমরা বলেছি কি আমার r + 1তম পদ এটা হচ্ছে x বর্জিত পদ। তাহলে এটা x বর্জিত পদ হতে হলে এই পাওয়ারটা কি হতে হবে, শূন্য হতে হবে। তার মানে কি 12 - 2r = 0, r = 6। আমরা r এর মান পেয়ে গেলাম। তাহলে কয় নম্বর পদ হচ্ছে, 7 নম্বর পদটা হচ্ছে x বর্জিত পদ। তাহলে এখন আমাকে বলা হচ্ছে সে 7 নম্বর পদের মান নির্ণয় করো। 7 নম্বর পদের মান হচ্ছে এটা, যেখানে আমার x থাকবে না। তার মানে কি 12c6, আর -1 উপর পাওয়ার হচ্ছে 6, যেহেতু এটা একটা জোড় সংখ্যা তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 12c6 মানে হচ্ছে 924, এটাই আনসার। আচ্ছা, এই দুইটি অঙ্ক হচ্ছে একই নিয়মের অঙ্ক। এই অঙ্ক দুইটিকে বোঝার জন্য আগে আমরা ছোট্ট একটা উদাহরণ বোঝার চেষ্টা করি। খেয়াল করো, 1 + x হোল স্কয়ার ডিভাইডেড বাই x। আচ্ছা ভালো করে খেয়াল করো তো, উপরে এটাকে আমরা বিস্তৃতি করতে পারি। এটাকে বিস্তৃতি করলে কি হয় 1 + 2x + x স্কয়ার। দেখো তো প্রত্যেকটা পদ কি দিয়ে ভাগ হচ্ছে, x দিয়ে ভাগ হচ্ছে। এখন যদি বলা হয় যে এই বিস্তৃতির x বর্জিত পদের মান নির্ণয় করো, তাহলে ভালো করে খেয়াল করো এই বিস্তৃতির x বর্জিত পদ কার উপর ডিপেন্ড করছে, ঠিক এর উপর ডিপেন্ড করছে। অর্থাৎ এই বিস্তৃতির মধ্যে যেখানে x থাকবে সেটাই হবে x বর্জিত পদ। কেন খেয়াল করো, আমরা যদি আলাদা করি তাহলে কি হচ্ছে 1/x + 2 + x। দেখো এই x কে x দিয়ে ভাগ করছি, তখন এটা কি হচ্ছে, এখানে x টা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, এই পদটা কি হয়ে যাচ্ছে, x বর্জিত পদ হচ্ছে। খেয়াল করেছো, তাহলে কি বললাম, অর্থাৎ এই বিস্তৃতির x বর্জিত পদটা ডিপেন্ড করছে কার উপর, এই বিস্তৃতির কোন জায়গায় x আছে তার উপর। কারণ উপরের সংখ্যা নিচের সংখ্যা যখন সেম হয় তখন সেটা ক্যান্সেল হয়ে যায়, তখন সেটা x বর্জিত পদ হয়ে যায়। এই ছোট্ট উদাহরণ যদি বুঝতে পারি তাহলে এই দুটো অঙ্ক করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে।
ভালো করে খেয়াল করো, তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে এই বিস্তৃতির এক্স বর্জিত পদের মান নির্ণয় করো। ভালো করে খেয়াল করি, এখানে পি এবং কিউর পরিচয় দেওয়া হচ্ছে কি, পি এবং কিউ হচ্ছে দুটি পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা প্রদত্ত রাশি কি সেটা লিখলাম, আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি। এখানে আমরা লসাগু করলাম 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, তার উপর পাওয়ার হচ্ছে কিউ। দেখো এখানে 1 প্লাস এক্স আছে, এখানে 1 প্লাস এক্স আছে, এখানে পাওয়ার পি, এখানে পাওয়ার কিউ, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, করলাম। নিচে কত, এক্স টু দি পাওয়ার কিউ। ভালো করে খেয়াল করি, আমাকে বলা হচ্ছে এই বিস্তৃতি এক্স বর্জিত পদের মান নির্ণয় করো। তাহলে খেয়াল করো, এটাকে বিস্তৃতি করলে আমরা অনেকগুলো পদ পাবো। তাহলে দেখো উপরে যে বিস্তৃতির মধ্যে এক্স টু দি পাওয়ার কিউ থাকবে, তাকে যখন এই সংখ্যা দিয়ে ভাগ করব তখন সেটা কি হয়ে যাবে, অ্যাবসেন্ট হয়ে যাবে, তখন কি থাকবে না, এক্স থাকবে না। তাহলে এটা ডিপেন্ড করছে ঠিক এই বিস্তৃতির উপর। এই বিস্তৃতি এমন একটা পথ আছে যেখানে কি আছে, এক্স টু দি পাওয়ার কিউ আছে, আর এক্স টু দি পাওয়ার কিউ থাকলে সেটা কি হবে, এটা দিয়ে ভাগ হয়ে সেটা কি হয়ে যাবে, অ্যাবসেন্ট হয়ে যাবে। তাহলে এখন আমার মেইন টার্গেট কি, আমার মেইন টার্গেট হচ্ছে এই বিস্তৃতির কয় নাম্বার পদ সেটা এক্স টু দি পাওয়ার কিউ সেটা বের করে আনা। তাহলে আমরা কি বলছি খেয়াল করো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, এর বিস্তৃতিতে যে পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে সেই পদটি এক্স বর্জিত। কেন, এখানে যে পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে সেই পদ যখন এটা দিয়ে ভাগ করে যাবে তখন আর কি থাকবে না, এক্স থাকবে না। এই কারণে বলছি এই বিস্তৃতির যে পদে এক্স টু দি পাওয়ার কিউ আছে সেই পদটি কি হবে, এক্স বর্জিত পদ হবে। কেন, এটা দিয়ে ভাগ হলে তখন এক্স এ চলে যাবে, এই কারণে। তাহলে এখন আমার টার্গেট কি, এই বিস্তৃতির কয় নম্বর পদে এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান সেটা বের করা। আমি ধরে নিচ্ছি যে এই বিস্তৃতির আর প্লাস 1 তম পদে কি আছে, এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান। কোন বিস্তৃতির, এই বিস্তৃতির কয় নম্বর পদে, আর প্লাস 1 তম পদে। তাহলে দেখি এই বিস্তৃতির জন্য আমরা আর প্লাস 1 তম পদ বের করি। তাহলে এখানে এন বলতে কাকে বুঝি, পি প্লাস কিউ, তাহলে এন সি আর। প্রথম পদ কত, এ, প্রথম পদ হচ্ছে 1, তাহলে তার উপর পাওয়ার কি হয়, এই দুইটা সংখ্যার বিয়োগফল লিখলাম। দ্বিতীয় পদ কত, এক্স, তারপর পাওয়ার কি হয়, নিচের সংখ্যাটা লিখলাম। আমরা জানি 1 উপর যাই হোক সেটা 1ই হবে। আচ্ছা, তার মানে কি হচ্ছে, পি প্লাস কিউ কম্বিনেশন আর এক্স টু দি পাওয়ার আর। আমরা কি বলেছি, আর প্লাস 1 তম পদে কে বিদ্যমান, এই আর প্লাস 1 তম পদে এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান। তার মানে এখানে কি আছে, এখানে এক্স টু দি পাওয়ার কিউ আছে। তাহলে এটা কখন এক্স টু দি পাওয়ার কিউ হবে, আর এর ভ্যালু কি হলে, কিউ হলে। তাহলে আমরা কি বলতে পারি, প্রশ্ন মতে আর সমান কত, কিউ। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমার এক্স বর্জিত পদ কোনটা, আমার এক্স বর্জিত পদ হচ্ছে, দেখো তাহলে আমি আর এর মান পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমার এক্স বর্জিত পদ। তাহলে পি প্লাস কিউ সি, আর এর ভ্যালু আমরা কত পেয়েছি, কিউ। এটাই হচ্ছে আনসার। এটাকে আমরা ভেঙে লিখলে এটা লিখতে পারি। ওকে, ঠিক একই নিয়মের আরেকটা অঙ্ক খেয়াল করো, এক্স্যাক্টলি হুবহু একই অঙ্ক। বলা হচ্ছে এই বিস্তৃতির জন্য এক্স বর্জিত পদের মান নির্ণয় করো। তাহলে পি এবং কিউ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা প্রদত্ত রাশি লিখলাম, দেখো 1 প্লাস 4x, তারপর পাওয়ার হচ্ছে পি, এটাকে লসাগু করো 1 প্লাস 4x উপরে, নিচে হচ্ছে 4x, তাহলে উপরে পাওয়ার হচ্ছে কিউ। তাহলে পাওয়ার কি হচ্ছে, যোগ হচ্ছে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, নিচে কত 4 এবং x, তাহলে 4 এর উপর পাওয়ার হচ্ছে কিউ, x এর উপর পাওয়ার হচ্ছে কিউ। তাহলে এখন এই বিস্তৃতির এক্স বর্জিত পদ সেটা ডিপেন্ড করছে এই বিস্তৃতির উপর। এই বিস্তৃতির মধ্যে যেখানে আমি এক্স টু দি পাওয়ার কিউ পাবো সেটাই কি হবে, এক্স বর্জিত পদ হবে, কারণ তখন এটা এই সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এটাকে বাদ রেখে বাকি অংশ বললাম 4 ইনভার্স কিউ 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। এই বিস্তৃতিতে যে পদে আমার এক্স টু দি পাওয়ার কিউ আমি পাবো আমার সেটা হবে এক্স বর্জিত। কেন, তখন সে এই সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাবে, এটা দিয়ে ক্যান্সেল হলো, সেটা কি হচ্ছে, সেটা এক্স বর্জিত পদ হয়ে যাচ্ছে। তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে এত বিস্তৃতির কয় নাম্বার পদ এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান সেটা বের করা। আমি ধরে নিচ্ছি আর প্লাস 1 তম পদে সেটা বিদ্যমান। তাহলে আর প্লাস 1 তম পদে, তাহলে এই বিস্তৃতির জন্য আর প্লাস 1 তম পদ বের করি, এটা ধ্রুবক, এটাকে আমরা আলাদা করলাম। এই বিস্তৃতি এন মানে কত, পি প্লাস কিউ, এন সি আর আর তো আমি জানি না, সেটা বের করব। প্রথম পদ কত 1, 1 উপর পাওয়ার কি হয়, এই দুইটা সংখ্যার বিয়োগফল পি প্লাস কিউ মাইনাস আর। দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে 4x, 4x এর উপর পাওয়ার কত, এর নিচের সংখ্যাটা বসালাম। এখন আমি সহগ আলাদা করি, কনস্ট্যান্ট ধ্রুবক আলাদা করি, চলক আলাদা করি। তাহলে আমরা কি বলেছি, আমার এই বিস্তৃতির মধ্যে কে বিদ্যমান, এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান। তাহলে এটা আমার এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার কিউ কখন হবে, যদি আর সমান কি হয়, কিউ হয়। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমার এক্স বর্জিত পদের মান কি, আমার এই মানটাই হচ্ছে আমার এক্স বর্জিত পদ, সেটা কত, পি প্লাস কিউ, আর এর ভ্যালু কত পেয়েছি, কিউ।
4 আর আর এর ভ্যালু কিউ, কিউ মাইনাস কিউ মানে 0, 4 টু দ্য 0 মানে হচ্ছে 1, তাহলে আমার রেজাল্ট হচ্ছে এটা, এটাই আনসার। আচ্ছা, এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যপদ। তা দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, আমরা এই উদাহরণগুলো একটু খেয়াল করি। এখানে আমি 4টা এক্সাম্পল সেট করলাম। প্রথমে খেয়াল করি যে পাওয়ার এবং পদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কি? পাওয়ারের সংখ্যা যা, পদের সংখ্যা তার চেয়ে এক বেশি। শর্ত একটাই, পাওয়ারটা অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার হবে। ওকে, আচ্ছা দেখি। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2, তাহলে পদ সংখ্যা 3, পাওয়ার 3 পদ সংখ্যা 4, পাওয়ার 4 পদ সংখ্যা 5, পাওয়ার 5 টোটাল পদ সংখ্যা হচ্ছে 6। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখানে এই যে পাওয়ার, এই পাওয়ার যে সংখ্যা খেয়াল করি 2 3 4 5, তাহলে 2 3 4 5 সংখ্যাকে আমি দুইটা ভাগে ভাগ করি। জোড় সংখ্যাকে আলাদা করি, বিজোড় সংখ্যাকে আলাদা করি। আচ্ছা, প্রথমে জোড় সংখ্যা নিয়ে একটু চিন্তা করি। আচ্ছা দেখি তো, যখন জোড় সংখ্যা হচ্ছে তখন টোটাল পদ এখানে হচ্ছে 3টা। আচ্ছা দেখি তো, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে এই দ্বিতীয় পদটা এর জন্য মধ্যপদ। আচ্ছা এবারে দেখি তো, পাওয়ার এখানে যখন 4 হচ্ছে তখন দেখি তো এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে দেখি এই 5টা পদের মধ্যে এই পদটা হচ্ছে মধ্যপদ, অর্থাৎ 3 নাম্বার পদ এটা কি মধ্যপদ। তাহলে কি পেলাম? যখন জোড় সংখ্যা হয় তখন আমরা মধ্যপদ কয়টা পাই? কেবল একটা মধ্যপদ পাই। আচ্ছা এখন আমরা দেখি এই যে মধ্যপদ যেটা, এটা কি কোনো সূত্রকে ফলো করছে কিনা। আচ্ছা দেখি তো এটা কয় নাম্বার পদ? এটা 2 নাম্বার পদ মধ্যপদ। আচ্ছা এখানে এই n বলতে কাকে বুঝি? 2 বুঝি। আচ্ছা দেখি তো এটা এই সূত্রকে ফলো করছে কিনা দেখি তো। n/2 + 1, n মানে হচ্ছে 2, তার মানে 2/2 মানে হচ্ছে 1, 1 + 1 মানে হচ্ছে 2। তাহলে দেখো 2 নাম্বার পদ। আচ্ছা দেখি তো এই সূত্র দিয়ে আবার এটা কার্যকর হচ্ছে কিনা। এখানে n বলতে কাকে বুঝি? 4 বুঝি। তাহলে 4টা যদি এখানে বসাই তাহলে কত হচ্ছে? 4/2 মানে 2, 2 + 1 মানে কত? 3, তার মানে 3 নাম্বার পদ। তাহলে এই বিস্তৃতির 3 নাম্বার পদ হচ্ছে মধ্যপদ। তাহলে আমরা দেখছি যখন nটা জোড় সংখ্যা হচ্ছে তখন মধ্যপদ বের করার ক্ষেত্রে এটা এই ফর্মুলাকে কি করছে? ফলো করছে। তাহলে এটা আমার কি হলো? এটা আমার মধ্যপদ বের করার সূত্র হলো। কখন হলো? যখন nটা জোড় সংখ্যা হবে। তাহলে তখন মধ্যপদ কয়টা পাবো? কেবল একটা মধ্যপদ পাবো। ঠিক আমরা এই কথাটা এখানেই বলেছি, খেয়াল করি। n যখন জোড় সংখ্যা, n জোড় সংখ্যা, তার মানে যখন n হয় তখন পদ সংখ্যা কয়টা হবে? n + 1। n যদি জোড় সংখ্যা হয় তার সাথে 1 যোগ করলে সংখ্যাটা কি হচ্ছে? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার মধ্যপদ কয়টা পাই? একটা পাই। তাহলে সেই মধ্যপদ বের করা নিয়মটা কি? এই ফর্মুলা, সেটা কি? n/2 + 1। তাহলে এই n/2 + 1 তম পদ হচ্ছে মধ্যপদ। কার জন্য? যখন nটা জোড় সংখ্যা হয় তখন এই বিস্তৃতির মধ্যপদ হচ্ছে এটা। হলো? তাহলে এটা একটা গেল। তাহলে এবার আমরা দেখি বিজোড় সংখ্যা নিয়ে আমরা কাজ করি। আচ্ছা খেয়াল করি তো, এখানে আমার এই বিস্তৃতি পাওয়ার হচ্ছে 3, তাহলে পদ সংখ্যা 4। এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। একটু খেয়াল করি, দ্বিতীয় এবং তৃতীয়। তাহলে এখানে কোনটা মধ্যপদ? এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা এবারে দেখি তো, পাওয়ার যখন 5 হয় তখন খেয়াল করো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। দেখো এই 3 নাম্বার এবং 4 নাম্বার দুইটাই কি হতে পারে? মধ্যপদ হতে পারে। তার মানে কি আমরা দেখছি nটা যখন বিজোড় সংখ্যা হয় তখন মধ্যপদ একটা থাকে না, তখন মধ্যপদ হয় 2টা। তাহলে খেয়াল করো কোনটা কোনটা? এটা একটা, এটা একটা, 2টা। এখানে খেয়াল করো কোনটা? 3 নাম্বার এবং 4 নাম্বার পদ। এখন প্রশ্ন হচ্ছে এটা বের করার জন্য ফর্মুলাটা কি হবে, বা এটা কোন সূত্রকে ফলো করছে, এখন সেটা আমাকে একটু বুঝতে হবে। আচ্ছা খেয়াল করি তো, n যখন জোড় সংখ্যা, ভালো করে বিজোড় সংখ্যা, তাহলে পদ কয়টা পাচ্ছি? 4টা পাচ্ছি পদ সংখ্যা। আচ্ছা পদ সংখ্যা 4 না, এই 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে খেয়াল করো তো কোনটা আসে? 2 নাম্বার। তার সাথে আবার পরের সংখ্যাটা যদি আনতে চাই 1 যোগ করলে পরের সংখ্যাটা পেয়ে যায়। ব্যাপারটা ঘটছে না? আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো দেখো এখন আমরা এখানে আলোচনা করব।
আমরা এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ঠিক এরকম আরেকটা সূত্র বের করা। কার জন্য? যখন বিজোড় সংখ্যা হয়। তাহলে বিজোড় সংখ্যা হলে কয়টা মধ্যপদ হবে? দুইটা মধ্যপদ। তাহলে কয় নাম্বার এবং কয় নাম্বার পদ মধ্যপদ হবে সেটা বের করার ফর্মুলাটা কি সেটা এখন আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা দেখি, n হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে n যদি বিজোড় সংখ্যা হয়, আমরা জানি 2m + 1 সবসময় একটা বিজোড় সংখ্যা। আমি ধরে নিচ্ছি n সমান হচ্ছে 2m + 1। আচ্ছা তাহলে বলি তো এখান থেকে আমরা m এর মান বের করতে পারি। m সমান কত? n - 1 / 2। আচ্ছা n যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে আমার পদ কয়টা হবে? n + 1। তাহলে বিজোড় সংখ্যার সাথে যখন একটা বিজোড় সংখ্যা যোগ করা হয় তখন সেটা কি হয়? একটা জোড় সংখ্যা হয়। তাহলে n + 1 একটা জোড় সংখ্যা। আচ্ছা দেখো, n + 1 মানে কি? n এর সাথে 1 যোগ করছে, তার মানে 2m + 1 + 1, তার মানে 2m + 2। দেখো 2m সবসময় একটা জোড় সংখ্যা, তার সাথে একটা জোড় সংখ্যা যোগ করা হচ্ছে, তার মানে এটা সবসময় একটা জোড় সংখ্যা হলো। তাহলে এখানে আমরা কি দেখেছি? আমরা জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা এই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? প্রথম মধ্যপদ পেয়ে যাব। তাহলে এই জোড় সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করছি, খেয়াল করো 2m + 2, এটাকে 2 দিয়ে ভাগ করলে কি হবে? m + 1। তো m + 1 এটা হচ্ছে প্রথম মধ্যপদ। তাহলে দেখি তো m + 1 তম, সেটা হচ্ছে আমার প্রথম মধ্যপদ। তাহলে m বলতে কাকে বুঝি? m বলতে আমরা বুঝি এটা n - 1 / 2 + 1। তাহলে দেখো এটা হচ্ছে আমার প্রথম মধ্যপদ। তাহলে দ্বিতীয় মধ্যপদ কোনটা? ঠিক তার পরের পদটা। তার মানে কি m + 1 এর পরের পদটা হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। তার মানে m + 1 এর সাথে 1 যোগ করলে কি হয়? m + 2। এই এততম মধ্যপদ, এটা দ্বিতীয় মধ্যপদ। আচ্ছা তাহলে m + 1 বলতে কাকে বুঝি? একে বুঝি, +1। এই দুইটার মধ্যে সিম্পলিফাই করো, n - 1 + 2, তার মানে n + 1 / 2 + 1। তার মানে কি পেলাম? nটা যখন বিজোড় সংখ্যা হয়, মধ্যপদ হয় দুইটা। সেই মধ্যপদ বের করার সূত্র কি? প্রথম মধ্যপদ হচ্ছে n - 1 / 2 + 1, এটা হচ্ছে প্রথম মধ্যপদ। আর দ্বিতীয় মধ্যপদ হচ্ছে n + 1 / 2 + 1 হলো। আর n যখন জোড় সংখ্যা হয় তখন মধ্যপদ কয়টা? একটা। সেটা কি? সেই মধ্যপদ হচ্ছে n/2 + 1। এততম পদ, সেটা হচ্ছে মধ্যপদ। তাহলে আমি আবারও বলছি, কোন একটা বিস্তৃতিতে মধ্যপদ কয়টা হবে সেটা ডিপেন্ড করে তার পাওয়ারের উপর। পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে 2টি। তাহলে সেক্ষেত্রে প্রথম মধ্যপদ কি হবে? প্রথম মধ্যপদ হবে n - 1 / 2 + 1, এততম পদ, সেটা হচ্ছে প্রথম মধ্যপদ। দ্বিতীয় মধ্যপদ কোনটা হবে? n + 1 / 2 + 1 তম পদ, এটা হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। এটা কার জন্য? যখন n বিজোড় সংখ্যা হয়। আর n জোড় সংখ্যা হলে কয়টা মধ্যপদ হয়? কেবল একটা হয়। সেটা কি? সেটা হচ্ছে n/2 + 1 তম পদ। সেটাই হচ্ছে যখন জোড় সংখ্যা হয় তখন তার জন্য মধ্যপদ। এখন এর উপর বেস করে আমরা কয়েকটা অঙ্ক করব। আচ্ছা এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে। এখন বলা হচ্ছে এই দুইটি প্রশ্নের কি বলা হচ্ছে? বলা হচ্ছে এখানে মধ্যপদ নির্ণয় করো। আচ্ছা আমরা কি জানি? যখন জোড় সংখ্যা হয় তখন মধ্যপদ কেবল একটাই পাই। সেটা কি? কয় নম্বর পদ? n/2 + 1 তম পদ, সেটা হচ্ছে মধ্যপদ। কখন? যখন জোড় সংখ্যা হয়। আর যখন বিজোড় হয় তখন মধ্যপদ কয়টা? 2টা। তাহলে প্রথম মধ্যপদ হচ্ছে n - 1 / 2 + 1 তম পদ, আর দ্বিতীয় মধ্যপদ হচ্ছে n + 1 / 2 + 1 তম পদ, দ্বিতীয় মধ্যপদ। আচ্ছা দেখি, এই বিস্তৃতি মধ্যপদ নির্ণয় করতে হবে। পাওয়ার কত? এটা কি ধরনের সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে মধ্যপদ কয়টা? একটা। তাহলে মধ্যপদ বের করার সূত্র কি? n/2 + 1। কখন? জোড় সংখ্যা যখন হয়। n বলতে কাকে বুঝি? 8। তাহলে খেয়াল করো 8/2 + 1 তম পদ, অর্থাৎ 8/2 মানে কত? 4। 4 + 1 তম পদ এই বিস্তৃতির জন্য মধ্যপদ। তাহলে এখন আমরা এই পদ বের করি। তাহলে t4 + 1 তম পদ বের করছি। এখানে r বলতে কাকে বুঝি? 4 বুঝি। n বলতে কাকে বুঝি? 8 বুঝি। তাহলে দেখো 8c4, এ মানে হচ্ছে এই প্রথম পদ 3x², তার উপর পাওয়ার কি হয়? এই দুটো সংখ্যার বিয়োগফল লিখলাম। দ্বিতীয় পদ কত? -1/2x, তার উপর পাওয়ার কি হবে? নিচের এই সংখ্যাটা 4। ওকে, এখন আমরা কি করব? ধ্রুবক আলাদা করব, চলকগুলোকে আলাদা করব। তাহলে খেয়াল করি, এখানে ধ্রুবক আছে 3, তার উপর পাওয়ার হচ্ছে 4, বিয়োগ করলে 4 হয়। x², তার উপর পাওয়ার হচ্ছে 4, তাহলে এটা কত হচ্ছে? x⁸, আর নিচে আছে কত? x⁴, তাহলে 8 - 4, আর মাইনাসের উপর পাওয়ার যেহেতু 4, এটা প্লাস হয়ে গেল, আর 2 এর উপর পাওয়ার কত? 4। তো এটাকে সিম্পলিফাই করলে রেজাল্ট হচ্ছে এটা।
কি এই বিস্তৃতির মধ্যপদ এটা। তাহলে কয়টা পেলাম? একটা পেলাম। কেন? এটা হচ্ছে জোড় সংখ্যা। আচ্ছা, এবারে বলা হচ্ছে এই বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করো। পাওয়ার কি? 2n+1। আমরা জানি 2n+1 সবসময় একটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে মধ্যপদ কয়টা হয়? দুইটা হয়। তাহলে দুইটা হলে প্রথম মধ্যপদ বের করার সূত্র কি? n-1 ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ, সেটা হচ্ছে প্রথম মধ্যপদ। তাহলে এখন n বলতে কাকে বুঝি? 2n+1। তাহলে প্রথম মধ্যপদ বের করছি। প্রথম মধ্যপদ কত? n-1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। n বলতে এখানে আমরা বুঝি 2n+1 এই পাওয়ারটা। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করি। 1 এবং 1 ক্যান্সেল। 2n ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে n, তাহলে n+1তম পদ। তাহলে এই বিস্তৃতির n+1তম পদ সেটা হচ্ছে প্রথম মধ্যপদ। এখন আমরা n+1তম পদ বের করছি এই বিস্তৃতির জন্য। তাহলে এখানে n বলতে কাকে বুঝি? 2n+1। আর বলতে কাকে বুঝি? n। তাহলে প্রথম পদ কত? a/x, তার উপর পাওয়ার কি হবে? এই দুটো সংখ্যার বিয়োগফল লিখলাম। দ্বিতীয় পদ কি? x/a, তার উপর পাওয়ার কি হবে? নিচের এই সংখ্যাটা। এটাকে সিম্পলিফাই করো, রেজাল্ট এটা হচ্ছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম মধ্যপদ। তাহলে দ্বিতীয় মধ্যপদ কি হয়? n+1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। n বলতে কাকে বুঝি? এই সংখ্যা n+1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। এটাকে সিম্পলিফাই করি। 1 এবং 1 যোগ করলে 2। তাহলে উপরে 2 কমন নেওয়া যায়, 8 2 এবং 2 ক্যান্সেল করা যায়। তাহলে কি হচ্ছে? n+1 প্লাস 1 মানে n+2তম পদ। তাহলে এই বিস্তৃতির n+2তম পদ সেটা হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। তাহলে এখন আমরা n+2তম পদ বের করি। তাহলে এই n+2কে আমরা এভাবে লিখতে পারি n+1 প্লাস 1। এখন r বলতে কাকে বুঝি? n+1 কে বুঝি। আর n বলতে কাকে বুঝি? 2n+1। তাহলে খেয়াল করি, n(CR) প্রথম পদ হচ্ছে a/x, তারপর পাওয়ার কি হবে? এই দুটো সংখ্যার বিয়োগফল লিখলাম। দ্বিতীয় পদ কত? x/a, তারপর পাওয়ার কি হবে? এই নিচের এই সংখ্যাটা দিয়ে দিলাম। সিম্পলিফাই করো, এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে এভাবে করে কি করতে হয়? কোনো বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করতে হয়। এই আচ্ছা, এবারে অঙ্কটা খেয়াল করি। বলা হচ্ছে এই বিস্তৃতির মধ্যপদ দেওয়া আছে 1120। এখানে কে এর পরিচয় কি? এটা একটা বাস্তব সংখ্যা। তাহলে বলা হচ্ছে কে এর মান কত সেটা বের করো। আচ্ছা, কোন বিস্তৃতি? এই বিস্তৃতি। পাওয়ার কত? এই। কি ধরনের সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে মধ্যপদ কয়টা হয়? একটা হয়। সেটা কি? সে সূত্র বের করার সূত্র কি? n/2 প্লাস 1তম পদ সেটা হচ্ছে মধ্যপদ। n বলতে কাকে বুঝি? এই পাওয়ারকে। n/2 প্লাস 1 তার মানে 4 প্লাস 1তম পদ সেটা হচ্ছে মধ্যপদ। কার? এই বিস্তৃতি। তাহলে এই বিস্তৃতির জন্য আমরা 4 প্লাস 1তম পদ বের করছি। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 8, n মানে হচ্ছে 8, c r মানে হচ্ছে 4, 8cr। প্রথম পদ হচ্ছে k/2, তাহলে তার উপর পাওয়ার কি হবে? এই দুইটা সংখ্যার বিয়োগফল। তারপরে কি? দ্বিতীয় পদ হচ্ছে এখানে 2, তার উপর পাওয়ার কি হবে? নিচের সংখ্যা। তাহলে আমার এটা দেওয়া আছে, এই মানটা সমান কত? 1120। এটাকে সিম্পলিফাই করো। কে স্কয়ার সমান 4 হচ্ছে, কে সমান প্লাস মাইনাস কত? 2। ওকে, এটা সহজ অঙ্ক। আচ্ছা, এবার এই অঙ্কটা একটু খেয়াল করি। এখানে ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ। এটা কোনো না কোনো অঙ্কে আমরা ইউজ করবই, মানে এটা কোনো না কোনো অঙ্কে এটা ইউজ হয় দেখা যায়। আচ্ছা দেখি, বলা হচ্ছে এই বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করতে বললো। আচ্ছা, পাওয়ারটা কত? 2n। 2n সবসময় একটা জোড় সংখ্যা। আর আমরা জানি জোড় সংখ্যা হলে মধ্যপদ কয়টা হয়? একটা হয়। সেটা কি? n/2 প্লাস 1তম পদ সেটা হচ্ছে মধ্যপদ। তাহলে এই বিস্তৃতি মধ্যপদ বের করি। সেটা কি? n/2, n মানে কত? 2n। 2n/2 প্লাস 1তম পদ, অর্থাৎ n প্লাস 1তম পদ হচ্ছে মধ্যপদ। কার? এই বিস্তৃতির। তাহলে এই বিস্তৃতির মধ্যপদ বের করছি। তাহলে n প্লাস 1তম পদ বের করি, n প্লাস 1। তাহলে n প্লাস 1 মানে কি হবে? এখানে n মানে কত? 2n, n c r মানে কত? n, a মানে কত? প্রথম পদ 1, তার উপর পাওয়ার কি হবে? এই দুইটার বিয়োগফল লিখলাম। তারপর দ্বিতীয় পদ কি? x, তার উপর পাওয়ার কি হবে? এই নিচের সংখ্যাটা লিখলাম। তাহলে 1 উপর যাই হোক না কেন সেটা কি হবে? পাওয়ার যাই হোক সেটা 1ই হবে। সো এটা বাদ, x টু দি পাওয়ার n রেখে দিলাম। এবার খেয়াল করি, এটাকে আমরা সূত্র করি n(CR) এর সূত্র। n(CR) বলতে কি বুঝি? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল
সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে 2n - n মানে কত n, তাহলে n ফ্যাক্টোরিয়াল কয়টা হচ্ছে নিচে 2টা। এবার এটা খেয়াল করো 2n হোল ফ্যাক্টোরিয়াল মানে কি, খেয়াল করো ফ্যাক্টোরিয়াল 5 বলতে কি বুঝি 5 4 3 2 1, অর্থাৎ এক এক করে কমবে, শেষ কোথায় হবে 1 এ। তাহলে 2n হোল ফ্যাক্টোরিয়াল মানে কি 2n এক কমলো 2n - 1, এভাবে কমবে, কমতে কমতে শেষে কোথায় শেষ হবে 1 এ শেষ হবে। করলাম। এবারে খেয়াল করো এখানে খুব বোঝার একটা ব্যাপার, সংখ্যাগুলো কত থেকে শুরু হচ্ছে দেখো তো 1 2 3 4 5 6 এভাবে কত পর্যন্ত 2n। তাহলে 1 থেকে 2n পর্যন্ত দুই রকমের সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে। আমি বিজোড় সংখ্যাকে আলাদা করি, বিজোড় সংখ্যাগুলো কি 1 3 5 2n - 1, 1 থেকে 2n - 1 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আবার জোড় সংখ্যাকে আলাদা করি, জোড় সংখ্যা কি 2 4 6 এভাবে শেষেরটা কত 2n, আলাদা করলাম। এবারে খেয়াল করি দেখো তো এখানে প্রত্যেকটার মধ্যে 2কে কমন নেওয়া যায় না, এখান থেকে 2 নিতে পারি, এখান থেকে 2 নিতে পারি, এখান থেকে 2 নিতে পারি, তাহলে এরকম 2 কয়টা হবে n সংখ্যক হবে, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার n। দেখো এখান থেকে 2 কমন নিলে সেটা কি হচ্ছে 1, এখান থেকে 2 কমন নিলে সেটা হচ্ছে 2, এখান থেকে 2 কমন নিলে সেটা হচ্ছে 3, আর শেষ খেয়াল করে 2n থেকে 2 কমন নিলে সেটা কত n। তাহলে খেয়াল করি 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, সেটা মানে কি ফ্যাক্টোরিয়াল n। তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, তাহলে এখানে একটা ফ্যাক্টোরিয়াল n ক্যান্সেল, তাহলে বাকি থাকলো কি এটা, এটাই হচ্ছে এই বিস্তৃতির মধ্যপদ। আচ্ছা, এখন বলা হচ্ছে এই বিস্তৃতির x বর্জিত পদের মান নির্ণয় করো। এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। খেয়াল করি এই এক্সাম্পলটা, খেয়াল করি x + 1/x হোল স্কয়ার সমান কত x² + 2 + 1/x²। খেয়াল করো যখন পাওয়ারটা জোড় সংখ্যা হচ্ছে তখন এই এক্সপ্রেশন কি হচ্ছে, এরকম হচ্ছে কয়টা পদ 3টা পদ, তার মধ্যে দেখো মাঝের পদটা কি x বর্জিত পদ। তাহলে দেখো x বর্জিত পদের সাথে মধ্যপদে একটা সম্পর্ক, কখন এরকমের এক্সপ্রেশন যখন থাকে x তার বিপরীত 1/x, ঠিক এরকম বিপরীত যখন সংখ্যা থাকে তখন মধ্যপদ সেটাই হচ্ছে x বর্জিত পদ। তাহলে খেয়াল করি তাহলে 2n কি ধরনের সংখ্যা, একটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে মধ্যপদ কয়টা হয় একটা হয়, সেটা কি n/2 + 1, এখানে n বলতে কাকে বুঝি 2n, তাহলে 2n/2 + 1, এই n + 1 তম পদটাই হচ্ছে কি x বর্জিত পদ, যেটা এই বিস্তৃতির মধ্যপদ। আমরা জানি এই বিস্তৃতির মধ্যপদ সবসময় কি হয় x বর্জিত পদ হয়, একটা এক্সাম্পল দিয়ে সেটা দেখলাম। আচ্ছা দেখি অঙ্কটা করলে আমরা দেখব। তাহলে আমরা n + 1 তম পদ বের করি, এই বিস্তৃতির জন্য n + 1 তম পদ কি হবে, এখানে n বলতে কাকে বুঝি 2n, ncr, আর বলতে কাকে বুঝি a কে ncr। প্রথম পদ কত x, x উপর পাওয়ার কি হয় এই দুইটা সংখ্যার বিয়োগফল, দ্বিতীয় পদ কত 1/x, তার উপর পাওয়ার কি হবে নিচের এই সংখ্যাটা করলাম। তাহলে খেয়াল করো 2n - n মানে কত n, এখানে x⁴n আর এখানে x⁴n ক্যান্সেল হয়ে গেল, তাহলে দেখো এখানে আর x নাই, তাহলে পদটা কি হয়ে গেল x বর্জিত পদ। এখন আমরা এটাকে সিম্পলিফাই করব, গত অঙ্কে আমরা এই আগের অঙ্কে আমরা এই সিম্পলিফাইটা করেছি। এটা কি ncr সূত্র অ্যাপ্লাই করো, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r n - r হোল ফ্যাক্টোরিয়াল। এখন 2n হোল ফ্যাক্টোরিয়ালকে কি করব ভেঙে লিখব, 2n থেকে শুরু করে শেষ কোথায় হচ্ছে 1, তাহলে এই সংখ্যাগুলোকে কয়টা অংশে ভাগ করব, দুইটা অংশে, জোড় সংখ্যাগুলো আলাদা করলাম আর বিজোড় সংখ্যাকে আলাদা করলাম। এবারে খেয়াল করো জোড় সংখ্যার মধ্যে কি হচ্ছে সবগুলো থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে এরকম 2 কয়টা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক, n সংখ্যক 2, তার মানে 2 টু দি পাওয়ার n, আর প্রত্যেক থেকে 2 যখন কমন নিলাম সংখ্যাগুলো কি হয়ে যাচ্ছে 1 2 3 এভাবে কত পর্যন্ত n পর্যন্ত। তাহলে এই সংখ্যাটা কি, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, তাহলে একটা ফ্যাক্টোরিয়াল n ক্যান্সেল হলো, তাহলে বাকিটা হচ্ছে এটাই। দেখো এই বিস্তৃতির x বর্জিত পদ এটা, এখানে কোথাও x নাই। ওকে, আচ্ছা তাহলে আমরা কি কি পেলাম, আজকে আমরা কি করলাম, আমরা সাধারণ পদের সাহায্য নিয়ে x বর্জিত পদের মান নির্ণয় করেছি, x বর্জিত পদ বা x মুক্ত পদ অথবা ধ্রুবক যাই বলি না কেন। এরপর আমরা কি করেছি, আমরা মধ্যপদ নির্ণয় করেছি। মধ্যপদ কার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে পাওয়ারের উপর ডিপেন্ড করে, সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে একটি, সেটা কি n/2
প্লাস 1তম পদ সেটা হচ্ছে মধ্যপদ। আর যদি বিজোড় সংখ্যা হয় তখন হবে দুটি মধ্যপদ। প্রথম মধ্যপদ কি হবে, n-1 ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ সেটা হচ্ছে প্রথম মধ্যপদ। আর দ্বিতীয় মধ্যপদ কি হবে, n+1 ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ সেটা হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।